নমস্কার, আপনারা দেখছেন খেলবাজ। আর এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহনবাগান মাঠ থেকে সুদীপ্ত। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য। ময়দানে যে সমস্ত জুটির কথা আপামর ফুটবল প্রেমী হৃদয়ে আজও উঁকি মারে, তার মধ্যে বিদেশ এবং মানসদার জুটি হচ্ছে অন্যতম। আমরা তো মানসদার সঙ্গে সেই জুটির গল্প জানবই, পাশাপাশি জানবো বর্তমান ভারতীয় ফুটবলের হাল হকিকত নিয়েও নানা প্রশ্ন। এর উত্তর আমরা মানসদার কাছ থেকে জেনে নেব। মানসদা, প্রথমেই খেলবাজে আপনাকে স্বাগত জানাই। মানসদা, এবারে আপনার এই চলতি বছরে আপনার এবং বিদেশদার জুটি 50 বছরে পদার্পণ করলো, কি বলবে তুমি? 53 বছর হয়ে গেল আমাদের এই সম্পর্ক। খুবই ভালো বলবো আমি। এই জন্য আমাদের এই বন্ধুত্বটা খেলার মাঠে তৈরি হয়েছিল, কিন্তু তারপরে এই সম্পর্কটা এরকম একটা জায়গায় পৌঁছলো যেটা শুধু খেলার মাঠে আবদ্ধ থাকলো না, এটা একদম আমাদের একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। দুটো পরিবারের মধ্যে যেমন একটা ভালো রিলেশন গড়েছে, তেমনি ওর সাথে আমার একটা দারুণ সখ্যতা বলো। ও আমার বন্ধু নয়, ও আমার গাইডার। ওকে আমি খুব মান্যতা দিই। ওর বিচক্ষণতা, ওর বুদ্ধির ব্যাপার প্রত্যেকটা আমি প্রশংসা করি। বিদেশ আমার কাছে শুধু বন্ধু নয়, আমি তো আগেই বললাম, ও আমার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম পথপ্রদর্শক। মানসদা, এই জুটিটা কিভাবে তৈরি হলো সেই গল্পটা যদি একটু বলো। দেখো, এই গল্প তো বহুবার বলেছি, অনেকের কাছে সবাই জানে, তবুও বলি। সে 1973 সালের ঘটনা, যখন আমরা আগরতলায় বিসি রায় ট্রফি খেলতে গিয়েছিলাম। প্রথম দিন আমরা খেললাম আসামের বিরুদ্ধে। আমরা 2 গোলে ম্যাচটা জিতেছিলাম, আমার মনে আছে। আমি এবং ও গোল করেছিলাম। দ্বিতীয় দিন পরে আমাদের একটা গ্যাপ ছিল। আমাদের টিম আউটিং, স্থানীয় জায়গাগুলোকে দেখাতে নিয়ে যাচ্ছিলেন। আমাদের ম্যানেজার ছিলেন পশুপতি ভট্টাচার্য। তো বললো আমরা কিন্তু কালকে সকালে সবাই বেরোবো। ঠিক আছে, আফটার ব্রেকফাস্ট আমরা বেরোবো। ব্রেকফাস্ট হয়ে গেল, সবাইকে হয়ে গেল। তা আমি দেখলাম সবাই আছে, ওই ভাতৃসংঘের ওই ছেলেটা নেই। তা আমি ওদের শুভব্রত নাথ, আমাদের ক্যাপ্টেন ছিল, আচ্ছা, শিবুকে আমি জিজ্ঞেস করলাম, শিবু কি ব্যাপার? ওরা থাকতো ওপরে, আমরা থাকতাম নিচে। একটা স্কুল বাড়িতে আমাদের রাখা হয়েছিল। আচ্ছা। তো বলল যে না, ও কালকে থেকে একটু জ্বর হয়েছে, খেলার পর থেকে এসে জ্বর হয়েছে, ও ঘরেই আছে। তখন আমি বললাম যে ঠিক আছে লিন্টুদা, আমি তাহলে ওকে একবার দেখে আসি। সবাই বাসে উঠছে, আমি না ওকে দেখে আসি। ওপরে গেলাম, আমার মনে আছে একটা জানলার পাশে ও শুয়েছিল। ওই জানলা থেকে আমি ওকে বললাম, কি ভাই তোমার কি খবর? বলে না, আমার খবর ভালো না, আমার শরীরটা খুব খারাপ, জ্বর হয়েছে। আমি কালকে রাতে কিছু খেয়েছো? বলে না, কালকে রাতে কিছু খাইনি। আমি আজকে কিছু খেয়েছো? তখন বললো যে না, এখনো পর্যন্ত আমি কিছু খাইনি, আমাকে কেউ খাবার দেয়া হয়নি। আমার এত খারাপ লাগলো শুনে কথাটা। তাই বললাম ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি যাই। তখনও ব্রেকফাস্ট টেবিলে খাবার রাখা ছিল অনেক। তুমি কি খেতে ভালোবাসো? বলে আমি দুধ ভালোবাসি, দুধ পাউরুটি এরকম হলে আমার হয়ে যাবে, আমি ডিম ফিম খাবো না। আমি নিচে গিয়ে ওর জন্য দুধ পাউরুটি এসব জোগাড় করলাম। আর লিন্টু তাকে বললাম আমি যাব না, আচ্ছা, আমি ওর কাছে থাকবো। বলে তুমি যাবে না? এরপরে কবে আসবে আগরতলা, কি আসবে, দেখতে পাবে কি না পাবে? বলে আমি দেখবো না, আমি এখানে থাকবো, যদি কোনো সময় সুযোগ হয় আবার আসবো, দেখবো, কিন্তু ওকে একা ফেলে আমি যাব না। সেই যে ওর প্রতি একটা জন্মে গেল, যে খুব সহজ সরল একটা ছেলে, গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, কিন্তু ওই ইন্টিরিয়ারের ছেলে। তো দেখে আমার খুব ওকে মনে হয়েছে। আমার আরেকটা খারাপ লেগেছিল সেদিন, ওর দলের খেলোয়াড়রা কেউ একজনও ওর কাছে এলো না বা ওর কোনো খোঁজ দিল না। এটা আমার কাছে সেদিন খুব খারাপ লেগেছিল। যাই হোক, ওরা যেটা পেরেছে আমি সেটা পারিনি সেদিন।
আমি ওর কাছে থেকে গেলাম। ও খুব মানে আনন্দ করে দুধ পাউরুটি খেলো, একটু ও কষ্ট থেকে একটু লাঘব হলো। সেই থেকে ওর সাথে আমার সখ্যতা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মানসদা ছিলেন দক্ষিণ 24 পরগনার বাটানগর থেকে, মানসদা কলকাতা ময়দানে এসেছিলেন, আর বিদেশদা এসেছিলেন কালনার বাগনাপাড়া থেকে। তো বুঝতেই পারছেন যে দুজনের ডিস্টেন্সটা কতটা ছিল, কিন্তু মনের মিল তাদের এতটাই হয়ে গেছিল সেই ঘটনার পর থেকে। আচ্ছা মানসদা, তুমি ফুটবলার জীবনে বহু মানুষের প্লেয়ারের সঙ্গে খেলেছো, বহু প্লেয়ারের সান্নিধ্য পেয়েছো, কিন্তু বিদেশদার মধ্যে কি এমন দেখলে যে এই বন্ধুত্বটাকে তুমি আরো একটা জুটিতে পরিণত করার একটা চিন্তা ভাবনা করেছিলেন? দেখো, একটা কথা বলি, আমরা দুজনের এই যে বন্ডিংটা, এটা তো একদিনে হয়নি। একদমই তাই। দেখো, 73-এ আমি রইলাম জিমখানাতে, ও রইল ভাতৃতে, আমরা একসাথে বেঙ্গল খেললাম। 74-এও আমরা কেউ ক্লাব ছাড়লাম না। 75-এ আমরা দুজনে একসাথে এরিয়ান্সে এলাম, আচ্ছা, দুই বন্ধু একসাথে এরিয়ান্সে এলাম। এবং এরিয়ান্সে খেলা চলাকালীন এরিয়ান্সেও আমরা দুজন ঠাকুরের আশীর্বাদে খুব ভালো পারফর্ম করেছিলাম। এবং তুমি জানো যে অনেকের কাছে মানস বিদেশ তখন একটা জায়গা তৈরি করে নিয়েছিল। সেই 74-75 থেকেই মানস বিদেশের কথা কিন্তু ফুটবল অনুরাগীরা বলতে শুরু করেছিল। আসলে ফুটবল অনুরাগীরাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের কাছ থেকে যদি ইন্সপিরেশন পাওয়া যায়, তাহলে এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেক সহজ হয়। সেটাই হয়েছিল। একটা ঘটনা বলি, তখন এরিয়ান্সে খেলছি আমরা। আচ্ছা, আমরা এরিয়ান্সে খেলছি, আমি আর বিদেশ, খুব ভালোই হচ্ছে তো, কিন্তু গোল করতে পারছিলাম না আমি। ক্লাবের প্র্যাকটিসের পরে আমরা দুজনে একসাথে হাঁটতে হাঁটতে আসছি ওই রাস্তাটা দিয়ে, ইস্টবেঙ্গলের ওই রাস্তা দিয়ে, ইস্টবেঙ্গলের যে রাস্তাটা আসছি, দুজনে আসছি। তো হঠাৎ একজন ভদ্রলোকের সাথে আমাদের দেখা হলো ওই বটতলার কাছে। আচ্ছা, বিখ্যাত বটতলা। ওনার নাম ছিল, উনি ইস্ট বেঙ্গলে কাজ করতেন। আচ্ছা, যতদূর মনে পড়ে মৃণালদা নাকি নাম ছিলেন, মিহিরদা বললেন, উনি হচ্ছে ফুটবলের উনি বললেন, তোমরা মানস বিদেশ না? তখন আমরা, হ্যাঁ। তোমরা আমাদের অফিসে চাকরি করবে? আমরা জাস্ট 18 ক্রস করেছি, বিদেশ আর একটু হয়েছে। বিদেশ বলছে, আমাদের তো চাকরি দরকার আছে, চাকরি করতে হবে মানুষ। তো যাই হোক, ও তখন বললো, আমার ওই অফিসটা আসো তোমরা, ওই লালবাড়িতে, ঠিক গভর্নর হাউসের উল্টো দিকে লালবাড়ি এখনো আছে। তো ওখানে গেলাম, মির্জা বললো, তোমাদের দুজনকে আমি ইস্ট বেঙ্গলে নিচ্ছি। আচ্ছা, তখন আমরা বললাম যে, দেখুন, আপনি আমাদের নিচ্ছেন, ঠিক আছে, আমরা করে নেব চাকরি, কিন্তু আমাদের যদি ভালো সুযোগ আছে আপনি ছাড়বেন তো? তখন দেখা যাবে, তোমরা এখন করো। দুজনে একসাথে ঢুকে গেলাম। চিন্তা করো, 74-এ আলাপ, 75 থেকে আমরা দুজন কিন্তু একসাথে একই ক্লাবে খেলছি, তার সাথে একসাথে চাকরি পেলাম। তার মানে আমাদের যে বন্ডিং, আমাদের যে মেলামেশা, এটা কিন্তু বন্ধ হয়নি। ঠিক কি না? সেটা চলেই যাচ্ছে, মেলামেশা তো চলছে। এখানে এক ক্লাবে বেরোচ্ছি, অফিস যাচ্ছি, অফিস থেকে বেরোচ্ছি, কথা হচ্ছে, একসাথে অফিস খেলছি। এবার এলো 76 সাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল ছিল আমার এবং বিদেশের ক্ষেত্রে। তো 76 সালে বিদেশের কাছে মোহনবাগানের অফার চলে এলো। হ্যাঁ, বিদেশ বলল, মানুষ, আমি কি না, তোকে যেতে হবে ওখানে, তোকে যেতে হবে। বলে, এত বড় বড় প্লেয়ার আছে সব, থাকুক না, একটা সময় তো এদের চ্যালেঞ্জ করে তোকে ঢুকতে হবে, আমাকে ঢুকতে হবে, তুই যাবি। ইন দ্য মিন টাইম সেন্ট্রাল ব্যাংকেও আমাদের দুজনের চাকরির অফার এসে গেল। একসাথে দুজনে সেন্ট্রাল ব্যাংকে ঢুকে গেলাম। 1976 সালের 1 ফেব্রুয়ারি আমরা দুজনেই সেন্ট্রাল ব্যাংকে জয়েন করলাম। ও ভবানীপুর ব্রাঞ্চে জয়েন করলো, আমি পরে খিদিরপুরে জয়েন করলাম। তার মানে এই যে ব্যাংকে ঢোকা, এখানেও আমাদের একসাথে, একদম অফিস খেলা, সেখানেও একসাথে। 77-এ মোহনবাগানে গেলাম, তারপরে তো একসাথে হয়েই গেলাম, চলতে থাকলো আমাদের এই বন্ডিং। তুমি যেটা বললে, এইভাবে আমাদের বন্ডিংটা তৈরি হয়েছে। আর একটা জিনিস,
আমাদের মধ্যে কোনো স্বার্থের বন্ধুত্ব ছিল না, যে কিছু পেতে হবে, কিছু নিতে হবে, কিছু দিতে হবে। মানুষ বিদেশের মধ্যে এটা কোনোদিন ছিল না। মানে বন্ধুত্বটা বন্ধুত্বের মধ্যেই ছিল। বন্ধুত্বটা বন্ধুত্বের মধ্যেই ছিল। তবে হ্যাঁ, কারোর কোনো অসুবিধা হলো, কিছু হলো, একে অপরের সাহায্যে আমরা থেকেছি। হ্যাঁ, আমি বলতাম বিদেশ আমার এটা করতে হবে, আমার এটা লাগবে, তুই এটা আমাকে দিতে পারবি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিঃস্বার্থভাবে। ওর যখন কোনো প্রয়োজন হচ্ছে বা ইয়েতে মানুষ এটা করতে হবে। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এর মধ্যে কোনো স্বার্থ থাকতো না, একেবারে দাদা ভাইয়ের মতো যেভাবে করা উচিত আমাদের মধ্যে বন্ডিংটা সেভাবে ছিল। হ্যাঁ, এই 53 বছর চলতে গিয়ে আমাদের মধ্যে যে মনোমালিন্য হয়নি, আমাদের মধ্যে যে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়নি, সেটা আমি বলবো না, হয়েছে। কিন্তু যেহেতু বন্ডিংটা অনেক দৃঢ় ছিল, একে অপরের ওপর অনেক বিশ্বাস ছিল, তাই ওটা কোনো সময় তোমার ব্রেক হয়নি। এটাই হচ্ছে সবচাইতে বড় প্লাস পয়েন্ট আমাদের দুজনের এই বন্ধুত্বের মধ্যে হয়েছে। 2-3 বার খুব খারাপ জায়গায় পৌঁছে গেছিল, হয়তো ভেবেছিলাম আর বোধহয় এটা চলবে না বা রাখতে পারবো না। যাই হোক, সেক্ষেত্রে আমরা দুজনের ইগোটাকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু আবার ওটাকে, এবং এর জন্য আমি কৃতিত্ব বিদেশকেই দেবো। ও আমি তাকেই বলেছি, ও আমার অভিভাবক, ও যখন যেটা বলেছে তার বাইরে আমি কোনোদিন কোনো কিছু বলিনি, আজও বলিনি, আগামী দিনও বলবো না। যদি ওর কোনো ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, ওকে বলেছি এটা ঠিক হচ্ছে না, এটা একটু ভেবে দেখ। ও ভেবেছে এবং সেগুলোকে ও এলিমিনেট করেছে, এবং আমাদের বন্ডিংটা 73 সালে যেরকম ছিল আজকে 2026-এ এসে একই জায়গায় আছে। মানে একদম প্রকৃত বন্ধু যাকে বলে, তোমরা দুজন অবশ্যই। হচ্ছে তাই একসাথে একদম। মানে দুজনের মধ্যে কথা না হলে, ফোন না হলে, একে একজনকে 2 দিন 3 দিন না কোনো সম্পর্ক কথা না হলে, ও বিধায়ক অত্যন্ত ব্যস্ত, কিন্তু তার মধ্যেও আমাদের দুজনের মধ্যে কথা হয়। কারণ ওর সাথে কথা বললে আমার যেমন খুব ভালো লাগে, ওরও আমার সাথে কথা বলে ভালো লাগে, তাই তো বন্ডিংটা এখনো অটুট। একদমই তাই। দাদা, এই যে একটা বা দুটো বছর নয়, দীর্ঘ 50টা বছর একটা বন্ডিংকে টিকিয়ে রাখা, এই যে তুমি বললে মনোমালিন্য সবকিছু, কিন্তু তবুও টিকে গেছে, এই যে বিশেষ বছরটা, এবার এই বছরটাকে নিয়ে তোমরা কিরকম সেলিব্রেশন করবে বলে কিছু ভাবছো? না দেখো, আমরা তো ভেবেছিলাম, কিন্তু ওকে তো সময় পাওয়া যায় না, ও তো এখন বিধায়ক। হ্যাঁ, আর সত্যি কথা বলতে এখন রাজ্যের যা পরিস্থিতি, হ্যাঁ, সেলিব্রেশন করার জায়গায় আমরা নেই। পরিস্থিতি ঠিক হলে নিশ্চয়ই একটা সেলিব্রেশনের কথা ভাব। আচ্ছা, এবার আসছি মাউসদার কাছে। মাউসদা ফুটবল ছেড়েও কিন্তু প্রফেশনাল ফুটবলকে বিদায় জানিয়েছেন, কিন্তু তবু যেন ফুটবলের সঙ্গে মাউসদার সম্পর্কটা এখনো অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে। মাউসদা, ডায়মন্ড হারবারের ফুটবল সচিব তুমি, ডায়মন্ড হারবারের ফুটবল সচিব হিসেবে একজন কর্মকর্তা, গুরু দায়িত্ব কর্মকর্তা হিসেবে ভারতীয় ফুটবলে তোমার জায়গাটাকে তুমি কিভাবে দেখতে চাইছো? দেখো, আমার এই ডায়মন্ড হারবার আমি চাই আগামী দিনে আরো আরো উঁচু জায়গায় যাক। দেখো, গত 3.5 বছরে আমরা আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছি, এটা কিন্তু কম গৌরবের নয়। একদমই তাই। এবং কলকাতার লিগে আমরা পরপর 2 বছর সুপার 6 খেলেছি, এবং 1-2-3-এর মধ্যে জায়গা তৈরি করার চেষ্টা করেছি। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। কিবু বিকুনার মতো কোচ আমরা পেয়েছি, আর সবচাইতে বড় ব্যাপার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ, যিনি আমার প্রেসিডেন্ট এবং টিমকে খুব ইন্সপায়ার করেন। আজ না হোক কাল এই ডায়মন্ড হারবারকে তোমরা কিন্তু আরো ভালো জায়গায় দেখতে পাবে, এটা আমি হলফ করে বলতে পারি। কারণ আমরা কিবুর মতো এমন একজন কোচকে পেয়েছি, যে খেলোয়াড়দের সাথে খুব ভালো মতো একটা বন্ডিং তৈরি করে ফেলেছে। মাউসদা, মোহনবাগান ক্লাবেরও আপনি একজন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তো মোহনবাগান ক্লাবকে নিয়ে আপনি কি বলবেন? আরে মোহনবাগান ক্লাব তো আমার মা। একদম। তা যদি তুমি বলো, মোহনবাগান ক্লাব থেকে উঠেই তো মানস ভট্টাচার্য আজকে এই জায়গায় এসেছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। মোহনবাগান ক্লাবই মানস ভট্টাচার্যকে মানস ভট্টাচার্য করেছে, এটা তো অস্বীকার করে একদম না, এটা তো মোহনবাগান ক্লাব যদি আমার কাছে মা হয়, ডায়মন্ড হারবার কাছে আমার কাছে সন্তানের মতো। কারণ প্রথম থেকে আমি এই ক্লাবটার সাথে যুক্ত রয়েছি। মোহনবাগান শতাব্দী প্রাচীন ক্লাব, মোহনবাগানের অনেক ঐতিহ্য, অনেক পরম্পরা, অনেক অ্যাচিভমেন্ট,
আমরা একমাত্র দল ভারতবর্ষের যারা সব ট্রফি জিতেছি, যা অন্য কোনো দলের মধ্যে কিন্তু নেই। অর্থাৎ ময়দানের কর্মকর্তা হিসেবে আপনি কাকে এগিয়ে রাখবেন? এত কর্মকর্তা আপনি দেখেছেন, হ্যাঁ, কাকে এগিয়ে রাখবেন? দেখো এটা খুব ডিফিকাল্ট। আমি তো একটা ক্লাবের কর্মকর্তাদেরই দেখেছি, অন্য ক্লাবের কর্মকর্তাদের সাথে তো কাজ করিনি, সুতরাং এটা বলা খুব ডিফিকাল্ট। আমি জ্যোতিষ গুহর কথা শুনেছি, আমি ধীরেন্দার কথা শুনেছি, ধীরেন্দাকে দেখেওছি, এরা সত্যি দক্ষ প্রশাসক ছিলেন। খেলোয়াড়ি জীবনে প্রদীপ বন্দ্যোপাধ্যায়, অমল দত্ত দুজনেই লিজেন্ড কোচ ভারতবর্ষের, এবং দুজনকেই আপনি খুব কাছ থেকে পেয়েছেন। তো আপনি কাকে এগিয়ে রাখবেন? দেখো, প্রদীপদা সত্যি মানে কোচ তোমার মানে কি বলবো, প্রদীপদা হচ্ছে ট্রফির না জিতলে প্রদীপদা কোনো সময় থাকতে পারেন না। ম্যাচ উইনিং কোচ যদি বলো, অবশ্যই প্রদীপদা জানেন কিভাবে টুর্নামেন্ট জিততে হবে।